টপ এন্ড সিরিজে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ দুপুর 1:30 এন্টি স্ট্রাইকের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এইচপি দল। যেহেতু বাংলাদেশ গতকালকের ম্যাচটাতে নিউজিল্যান্ড দলকে হারিয়ে 5 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে, সেই হিসাবে আজকের এই ম্যাচটা মূলত পরীক্ষা নিরীক্ষার ম্যাচ হওয়া উচিত বলে আমি মনে করি। অর্থাৎ যারা সুযোগ পাচ্ছে না বা যারা সুযোগ পায়নি তাদেরকে সুযোগ দেওয়ার মঞ্চ হওয়া উচিত আজকের এই ম্যাচটা। কারণ আজকের ম্যাচ হারলেও আমাদের কিন্তু সেমিফাইনালে আমাদের কোনো প্রভাব পড়বে না, যেহেতু এটা কোনো প্লে অফ সিস্টেম নয়। প্লে অফ সিস্টেম হলে একটা জিনিস থাকতো যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলে আপনি ফার্স্ট কোয়ালিফায়ার খেলতে পারবেন, তখন ফাইনালে যাওয়ার জন্য ডাবল সুযোগ পাওয়া যাবে। এখানে কিন্তু বিষয়টা এরকম না, এখানে সেমিফাইনাল সিস্টেম। অর্থাৎ আপনি সেমিফাইনালে কোয়ালিফাই করেছেন, তার মানে আপনি এখন পয়েন্ট টেবিলে 1 থেকে 4 যে কোনো পজিশনে থাকুন না কেন, আপনি সেমিফাইনালে একটা নকআউট সিস্টেমে আপনার ফাইনালে যেতে হবে। অর্থাৎ জিতলে ফাইনাল, হারলে বাদ। সেই হিসাবে আজকের এই ম্যাচে অ্যান্টি স্ট্রাইকের বিপক্ষে বাংলাদেশের একাদশে আমি 2 থেকে 3টা পরিবর্তন আশা করছি। আশা করি টিম ম্যানেজমেন্ট আজকে ম্যাচে পরীক্ষা নিরীক্ষা তারা চালাবে। পরীক্ষা নিরীক্ষা বলতে যেমন সুযোগ পাইনি এখন পর্যন্ত কোনো ম্যাচে পেসার বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী, তাকে সুযোগ দেওয়া যেতে পারে। ডানহাতি পেসার রহমতুল্লাহ বর্ষণকে প্রথম ম্যাচের পর আর কোনো ম্যাচে দেখা যায়নি। এছাড়া দুইজন অলরাউন্ডার এস এম মেহরাব এবং সামিউল বশির রাতুল, এই দুজনকেও কিন্তু সুযোগ দেওয়ার দরকার রয়েছে। যদিও চারজন একসাথে একাদশে সুযোগ পাবে তেমনটা মনে হচ্ছে না, হয়তোবা 2 থেকে 3 জন সুযোগ পেতে পারে। এখন বিষয়টা হচ্ছে সামিউল বশির রাতুল এবং এস এম মেহরাব হোসেন, এই দুইজনের কথাটি বেশি আসছে সুযোগ দেওয়ার ক্ষেত্রে। যদিও মৃত্যুঞ্জয় চৌধুরীকে সুযোগ দেওয়া হচ্ছে, সে কোনো ম্যাচ খেলেনি। তাছাড়া বর্ষণকে সুযোগ দেওয়া উচিত, প্রথম ম্যাচে 3 ওভার 13 রান দিয়ে 1 উইকেট পাওয়ার পরও কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। এখন আপনি কাদের পরিবর্তে তাদেরকে খেলাবেন? এখানে একটা প্রথম দিকের একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে যখন প্রথম ম্যাচের আমি একাদশ বানাই, সেই একাদশে আমি বাঁহাতি স্পিনার রাকিবুলের কথা বলেছিলাম যে রাকিবুল এবং রুবেলের মধ্যে যে কোনো একজন খেলে রাকিবুল খেলবে, কিন্তু তারা প্রথম ম্যাচে চমকে দিয়ে রাকিবুলকে খেলায়নি। এমনকি মালয়েশিয়ার বিপক্ষে 2টা টি-টোয়েন্টিতে ভালো করে এস এম মেহরাব হোসেনকেও তারা ফার্স্ট 11-এ খেলায়নি। অর্থাৎ মেহরাব, রাকিবুল যার কথা বলেছি, এই দুজনের কাউকেই প্রথম 11-এ খেলায়নি। তারা চমকে দিয়ে আমাকে রাতুলকে খেলিয়েছিল। অলরাউন্ডার রাতুল প্রথম ম্যাচে কিন্তু নেপালের বিপক্ষে ভালো বল করেছিল, ব্যাট করার সুযোগ পায়নি। 4 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে আবারও তারা চমকে দিয়েছে, তাকে তারা বাদ দিয়েছে, তার জায়গাতে এস এম মেহরাব হোসেনকে তারা খেলিয়েছে। যদিও মেহরাব হোসেন ভালো করতে পারেনি, 2 ওভারে 18 রান দিয়ে উইকেট পায়নি, ব্যাট হাতে 14 বলে 13 রান করেছে দ্বিতীয় ম্যাচে ওভারটেকের বিপক্ষে। তারপর তৃতীয় ম্যাচে তাকে ড্রপ করা হয়। এতে যদি আমি খুব একটা অবাক হইনি, হালকা অবাক হয়েছি যে এক ম্যাচের পারফরমেন্স থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরও তার জায়গাতে তারা রাতুলকে একাদশে আনেনি, তারা খেলিয়েছিল রাকিবুল হাসানকে। অর্থাৎ তারা একজন অলরাউন্ডারকে বসে একজন বোলারকে খেলিয়েছিল। এখন রাকিবুলকে কেন খেলিয়েছে, খেলানো ঠিক হয়নি বিষয়টা এরকম না। রাকিবুলের লাস্ট 3টা ম্যাচের বোলিং দেখলে বোঝা যায়। যে ম্যাচ থেকে সে সুযোগ পাওয়া শুরু করেছিল, প্রথম ম্যাচে 4 ওভারে মাত্র 28 রান দিয়ে 3 উইকেট, তারপরের ম্যাচে 4 ওভারে মাত্র 22 রান দিয়ে 1 উইকেট, সবশেষ ম্যাচে গত ম্যাচে 4 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে। অর্থাৎ সবশেষ 3 ম্যাচে যে 3টা ম্যাচ খেলেছে, সে 3 ম্যাচ খেলে 12 ওভার বল করে মাত্র 73 রান দিয়ে 7টা উইকেট শিকার করেছে। এই পরিস্থিতি থেকে আপনি রাকিবুল হাসানকে কিভাবে একাদশ থেকে আপনি বাদ দিবেন, এই সুযোগটা কিন্তু নেই যে রাকিবুলকে আপনি বসিয়ে রাতুল বা এস এম আরাফকে খেলাবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, ওই যেহেতু আজকের এই ম্যাচটাতে জয় পরাজয় কোনো ম্যাটার করে না, সেই হিসাবে সেমিফাইনাল ম্যাচ তো আমাদের আগামী 30 তারিখ, আগামী পরশুদিন। তার আগে আমি মনে করি রাকিবুলকে রেস্ট দেওয়া যেতে পারে এবং রেস্ট দিয়ে তার জায়গাতে ওইখানে এস এম মেহরাব অথবা রাতুলকে একাদশে সুযোগ দেওয়া যেতে পারে। এখন রাকিবুলের জায়গাতে তো একসাথে দুজনকে সুযোগ দেওয়া যাবে না, একজনকে সুযোগ দেওয়া যাবে। এখন আরেকজন কার জায়গাতে আসতে পারে? তো চলুন আমরা যদি একটু একাদশটা উপর থেকে দেখি। 2 ওপেনার জিশান এবং হাবিবুর রহমান সোহানের তো কোনো বিকল্প নেই, এই দুইজন ওপেন করবে। যদিও জিশান প্রথম ম্যাচে 50 করার পর লাস্ট 4 ম্যাচ মিলিয়ে করেছে মাত্র 20 রান, যার মধ্যে লাস্ট 2 ম্যাচে সে 2টা গোল্ডেন ডাক মেরেছে, তারপরেও ব্যাকআপ নেই, সে খেলবে। হাবিবুর রহমান সোহান প্রথম 3 ম্যাচে ফ্লপ করার পরও বাদ যায়নি, কারণ ব্যাকআপ নেই। তবে সবশেষ 2 ম্যাচে ব্যাটে রান পাচ্ছে, 18 বলে 23, 21 বলে 26, সোহান তো থাকছেই। 3 নাম আরিফুল ইসলাম, দলের সবচেয়ে ব্যালেন্সড একজন ক্রিকেটার। গত ম্যাচে 48 বলে 71 এর পর তো তাকে নিয়ে বসানো ওঠানো নিয়ে কোনো আলোচনা করাটাও ঠিক না। 5 নম্বর নাম সাব্বির রহমান, 36 বলে 62 রান করেছে। তার চোখ এখন জাতীয় দলে টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরা, সেই হিসেবে তারা সাব্বিরকে এখন রেস্ট দিবে বললেও সে রেস্টে যাবে না, যার কারণে সাব্বির রহমান একাদশে থাকছেন। অধিনায়ক উইকেট কিপার ইরফান শুক্কুরকে বসিয়ে আরেকজনকে খেলানো যেত, যদিও ইরফান শুক্কুর অধিনায়ক কোটাই সে একাদশে খেলে যাবে। যদিও একটা ম্যাচে সে ভালো করেছিল 32 বলে 43, কিন্তু লাস্ট 2 ম্যাচে তার রান হচ্ছে, একটাতে খুব সম্ভবত 5 আর একটাতে 3, 2 ম্যাচ করেছে 8 রান। এখন অধিনায়ক কোটায় সে একাদশে টিকে যাবে। বাকি রইল শামীম পাটোয়ারি এবং আব্দুল গাফফার সাকলান। এখন এই দুজনের যে কোনো একজনকে বসিয়ে আরেকজন স্পিন অলরাউন্ডারকে আনা যেতে পারে। এখন উদাহরণস্বরূপ আপনি যদি রাকিবুল হাসানকে বসিয়ে যদি আপনি বাতি স্পিন বোলিং অলরাউন্ডার রাতুলকে খেলান, সেক্ষেত্রে আপনি যদি এস এম মেহরাবকে খেলাতে হয়, তাহলে আপনার শামীম পাটোয়ারি অথবা আব্দুল গাফফার সাকলানকে বসানো লাগতে পারে। এখন শামীম পাটোয়ারি নিজেই আছে জাতীয় দলের বাইরে, তার জাতীয় দলে ফেরার একটা
উত্তম মঞ্চ হচ্ছে এটা, তাকে তো আর আপনি এখানে বিশ্রাম দিতে পারবেন না, এবং শামীম পাটোয়ারি পারফর্ম না করলেও তাকে একাদশে রাখা হবে, তাই শামীম পাটোয়ারি থাকবেই। আব্দুল গাফফার সাকলাইন, এখন সাকলাইনকে বসিয়ে আপনি এস এম আরব হোসেনকে আনবেন কিভাবে? কারণ সাকলাইন হচ্ছে একজন পেস অলরাউন্ডার, এস এম আরব হচ্ছে স্পিন অলরাউন্ডার। সাকলাইনকে বসালে একটা পেস বোলিং অপশন কমে যায়, আর সাকলাইন কিন্তু লাস্ট 3টা ম্যাচ যাবত ভালো বোলিং করছে, ইকোনমিক্যাল বোলিং করছে, উইকেট পাচ্ছে। সেই হিসাব করলে আপনি সাকলাইনকে বসাতে পারবেন না, এবং সাকলাইনও যেহেতু জাতীয় দলে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এবং জাতীয় দল খুব একটা ভালো করতে পারেনি, যার কারণে কিন্তু সাকলাইনের জন্য জাতীয় দলের জায়গাটা ধরে রাখার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। তাই আপনি সাকলাইনকে বসাতে পারছেন না। অর্থাৎ আপনার যে সাব্বির, শামীম এবং সাকলাইন, এই ৩ জনই কিন্তু জাতীয় দলের কে তারা চোখে রাখছে, যার কারণে এই ৩ জনের কাউকে বসানো যাচ্ছে না। এখন কথা আসতে পারে যে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে কি বসানো হবে কিনা? আবু হায়দার রনি লাস্ট ম্যাচে ২ ওভার ২০ রান দিয়ে উইকেট শিকার করতে পারেনি। এর আগেরটার মধ্যে ৩ ওভার ২৪ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে। এখন আবু হায়দার রনিকে বসানোর উত্তম একটা সুযোগ এখন। তবে আবু হায়দার রনি যদি বসে সেখানে তো আর স্পিনার আসবে না। আবু হায়দার রনিকে বসানো হলে সেই জায়গাতেই আসবে ওই রহমতুল্লাহ বর্ষণ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী, যাদের কথা শুরুতে বললাম যে তারা সুযোগ পাচ্ছে না। এখন খুব সম্ভবত মৃত্যুঞ্জয় চৌধুরী খেলতে পারে, যেহেতু একটা ম্যাচও খেলেনি, এবং পাশাপাশি আবু হায়দার রনি বাঁহাতি পেসার, মৃত্যুঞ্জয় বাঁহাতি পেসার। অন্যদিকে রহমতুল্লাহ বর্ষণকে সুযোগ দেওয়া যেতে পারে, প্রথম ম্যাচের পর আর তাকে একাদশে দেখা যায়নি। তবে আবু হায়দার রনি বাদ দিবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। লাস্ট ৩ ম্যাচ যাবত আমি রিপন মন্ডল বাদ পড়তে পারি এরকম একাদশে ছিলাম, কিন্তু লাস্ট ৩ ম্যাচ যাবত রিপন মন্ডল খেলেছে। এখন গত ম্যাচে রিপন মন্ডল ভালো বল করেছে, ৩ ওভারে ২৭ রান দিলেও ৩টা উইকেট শিকার করেছে, গুরুত্বপূর্ণ, যার কারণে কিন্তু এখন রিপন মন্ডলকে আপনি এখানে বসানোর সুযোগ তো দেখা যাচ্ছে না। বাকি রইল এমডি রুবেল। এখন রুবেলকে অনেকে বলতে পারে যে লাস্ট ম্যাচে তো ৩৯ রান দিয়েছে, তাকে বসানো হোক। মূলত রুবেলের এটা দেশের বাইরে প্রথম ট্যুর, এবং প্রথম ৪ ম্যাচে ১৪ উইকেট পেয়ে দলের শীর্ষ উইকেট টেকার, টুর্নামেন্টের শীর্ষ উইকেট টেকার। লাস্ট ম্যাচ একটা ম্যাচ তার খারাপ যেতেই পারে। আমি মনে করি লাস্ট ম্যাচ ৩৯ রান দেওয়ার পরও যদি সে ৫০ রানও দিত, আমি বলতাম রুবেলকে একাদশে রাখা হোক। তাহলে সেক্ষেত্রে কি এস এম আরব সুযোগ পাবে না? আর রাতুল কি রাকিবুলের জায়গাতে কনফার্ম রাতুলকে খেলানো হবে? এখন বিষয়টা তো ২ ভাবে দেখা যায়। একটা হচ্ছে রাকিবুল ভালো বল করছে, তাকে কেন বসানো হবে একটা বিষয়। আরেকটা হচ্ছে যেহেতু আমাদের আজকের ম্যাচটার গুরুত্ব কম, যেহেতু আমরা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছি, রাকিবুল রেস্টে দেওয়া যেতে পারে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য। একটা জিনিস আপনারা অনেকে খেয়াল করবেন, আগামী ৩০ তারিখ কিন্তু ২টা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ একই দিনে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি যদি সেমিফাইনাল ম্যাচে জিতেও যান, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ কিন্তু ওই ৩০ তারিখে খেলতে হবে। ৩০ তারিখ সকাল ৬টা এবং ৭টার সময় ২টা সেমিফাইনাল, এবং দুপুর 12:30টার সময় কিন্তু ফাইনাল ম্যাচ। অর্থাৎ একদিনে ২টা ম্যাচ খেলতে হবে। তার আগে আমি মনে করি রাকিবুলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য, যদি স্পিনার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কোনো ইস্যু নাই, তারপর রাকিবুলকে বসে তার জায়গাতে রাতুলকে সুযোগ দেওয়া উচিত। বাঁহাতি পেসার আবু হায়দার রনির জায়গাতে বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় অথবা বর্ষণকে সুযোগ দেওয়া উচিত। আর হ্যাঁ, শামীম পাটোয়ারিকে যদি রেস্ট দেওয়া যেতে পারে, তার জায়গাতে যাতে এস এম মেহরাব হোসেনকে সুযোগ তারা দেয়। সাকলাইনের সুযোগ বসানোর সম্ভাবনা খুবই কম। এখন আপনার কাছে কি মনে হয়, একাদশে কি যে ২ থেকে ৩টা পরিবর্তন হবে, নাকি একাদশ তারা আবারও সেম মেইন একাদশ নিয়ে আজকের ম্যাচে নামবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আজকের ম্যাচে এন্টি স্ট্রাইককে হারিয়ে কি বাংলাদেশ ৬ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শীর্ষে থেকে সেমিফাইনালে যেতে পারবে? অলরেডি সেমিফাইনাল নিশ্চিত, মানে পয়েন্ট টেবিল শীর্ষ ধরে রাখতে পারবে কিনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।